বৃষ্টি, যার কারণে মানুষ গরম থেকে একটু স্বস্তির পায়। কিন্তু এই বৃষ্টি যদি অনেকটা বেড়ে যায় তাহলে সেটা বন্যার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের এই গল্পের বৃষ্টি অন্যরকম, যেটার মধ্যে রয়েছে এক বিষাক্ত ভাইরাস। এই বৃষ্টির পানি যখন মানুষের শরীরে পড়ে তখন কিছু সময়ের মধ্যেই সেই মানুষটা ভয়ানক যন্ত্রণার মধ্য দিয়ে মৃত্যুর মুখে রলে পড়ে। এই বৃষ্টি থেকে বাঁচতে দুই ভাই বোন লুকায় একটা বাংকারের মধ্যে। সময় পেরোতে থাকে এবং তারা ছোট থেকে বড় হয়ে যায়। তারপর তারা বাইরের দুনিয়াকে দেখতে বের হয়। বাইরে যেটা দেখে সেইটা দেখে তাদের মাথা ঘুরে যাওয়ার অবস্থা। তো চলুন জেনে নেওয়া যাক এই অদ্ভুত দুনিয়ায় সেই ভাই বোন কি সারভাইভ করতে পারবে। গল্পের শুরুতে ডেনমার্কের একটি বিশ্ববিদ্যালয়ে সিমন নামের একটি মেয়েকে দেখি, যে কিনা তার পরীক্ষা দিতে তার ক্লাসরুমের দিকে যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ তার বাবা ফেডরিক এসে তাকে জোর করে সেইখান থেকে নিয়ে যেতে থাকে এবং তাকে তার গাড়ির দিকে নিয়ে যায়। সেই গাড়ির ভিতরে আগে থেকেই তার ভাই ও তার মা বসেছিল। এইখানে ফেডরিক তার ভাই ও তার মাকেও কিছু জানায়নি, তবে তারা গাড়ির ভিতরে বসে এক জায়গার দিকে দ্রুত যেতে থাকে। আজকের আবহাওয়াটা অনেক খারাপ ছিল এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। এইটা দেখে ফেডরিক অনেক দ্রুত গাড়ি চালাতে থাকে, যার ফলে সেইখানে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং সামনে পিছে দুনো রাস্তাই বন্ধ হয়ে যায়। তখন সব লোকেরা এসে ফেডরিককে কথা শোনাতে যাচ্ছিল, কিন্তু ফেডরিকের এতটাই তাড়া ছিল যে সে সাথে সাথে নিজের পরিবারকে নিয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে যেতে থাকে, যেখানে সেই বাঙ্কারটি উপস্থিত ছিল। ততক্ষণে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। আগে ফেডরিক ফিঙ্গার দিয়ে বাঙ্কারটি খুলে ফেলে এবং তার পরিবারকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। সেইখানে গিয়ে সিমন ও রাসমাস চিন্তায় পড়ে যায় যে তাদের বাবা সেইখানে কেন নিয়ে এসেছে, কারণ সেই বাঙ্কারটার মধ্যে বহু বছরের খাবার পানি রাখা ছিল, সাথে সেটির নিজস্ব এয়ার পেসিং সিস্টেম ছিল। তখন সিমন এই ব্যাপারটা আবারও ফেডরিককে জিজ্ঞাসা করতে যাচ্ছিল। তার আগেই ফেডরিক প্রোটেক্টিভ স্যুট পরে সেইখান থেকে কোথায় যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। সে শুধু সিমনকে এতটুকুই বলে যে তাদের যে কোনো পরিস্থিতিতে ততক্ষণ পর্যন্ত বাংকারের ভেতরে থাকতে হবে যতক্ষণ না ফেডরিক তাদের নিতে আসে। এবার সিমন তার বাবাকে থামিয়ে সব কিছু জানার চেষ্টা করে। তাই ফেডরিক তাকে জানায় যে আসলে বাইরে যে বৃষ্টি হচ্ছে সেটার পানি এতটাই বিপজ্জনক যে যার মধ্যে অত্যন্ত বিপজ্জনক ভাইরাস রয়েছে, যার সংস্পর্শে আসলে মানুষ কিছু সেকেন্ডের ভিতরেই মারা যেতে পারে। যেহেতু এইখানে ফেডরিক একজন বিজ্ঞানী ছিল এবং সেই বৃষ্টির প্রতিষেধক খুঁজতে পারবে, তাই তার নিজের কোম্পানির হেডকোয়ার্টারে যেতে হবে। ফেডরিক যাওয়ার আগে তার মেয়ে সিমনকে বলে তার ভাই রাসমাসের খেয়াল রাখতে, কারণ সঠিক সময় আসলে সিমন রাসমাসের গুরুত্ব বুঝতে পারবে। কিন্তু সিমন কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে ততক্ষণে ফেডরিক সেইখান থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর যখন সিমন নিজের ফোনের ইন্টারনেট দেখে তখন তার পায়ের তলার মাটি সরে যায়, কারণ মানুষের মৃত্যুর খবর পুরো ইন্টারনেট ভরে গিয়েছিল এবং সবাই চরম আতঙ্কে ছিল। তখন সিমন গিয়ে রাসমাসের সাথে কথাবার্তা বলতে শুরু করে এবং সেই সময় তার মা তাদের জানায় যে এমনিতে তো তারা সেইখানে নিরাপদ রয়েছে, কিন্তু কখনো যেন তারা সেই বাংকার থেকে বের হওয়ার চিন্তা না করে। তারা এসব নিয়ে কথাবার্তা বলছিল, তখনই বাংকারের বাইরে থেকে কেউ দরজা ধাক্কাতে থাকে। তখন রাসমাসের মনে হতে থাকে যে তার বাবা ফেডরিক এসেছে। এই কারণে সে মায়ের বারণ করা সত্ত্বেও বাংকারের দরজা খুলে দেয়, যেখানে বৃষ্টির পানির কারণে যন্ত্রণার চটফট করতে থাকা একজন লোক উপস্থিত ছিল, যে রাসমাসের বাইরে টেনে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই রাসমাসের মা রাসমাসকে ভেতরে ঢুকিয়ে সেই লোকটিকে ধাক্কা দিয়ে নিজেই সেই বৃষ্টির পানিতে চলে যায়, যেই কারণে সেই বৃষ্টিতে থাকা ভাইরাসে সেও আক্রান্ত হয়ে যায় এবং তাদের মা তাদেরই সামনে চটফট করতে থাকে। কিন্তু তাদের মা তখনও তাদের চিন্তা করছিল এবং তাদের দুজনকে ভিতরেই থাকতে বলে, বাইরে না আসতে বলে, তাদের নিজেদের খেয়াল রাখতে বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর সিমন কাঁদতে কাঁদতে সেই দরজাটা বন্ধ করে দেয়। তারপর সিমন তার বাবা ফেডরিকের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার ফোন তার বাবার ফোনের সাথে কানেক্টই হচ্ছিল না, যার ফলে সে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। কিন্তু তখনই ফেডরিকের কথাগুলো তার মনে পড়ে যায় যে কিভাবে সে রাসমাসের সামনে সিমনকে সব কিছু স্বাভাবিক দেখানোর কথা বলেছিল। এই কারণেই যেমন তেমন করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে সিমন। তারপর বাংকারের সিস্টেমগুলো চেক করে এবং সে জানতে পারে যে আসলে তাদের শহরে এই ধরনের বাংকার আরও অনেকগুলাই রয়েছে, যেইগুলোকে অ্যাপোলো কোম্পানি তৈরি করেছে। তখন সিমন সেই বাংকারগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তখন আরও জিনিসপত্র দেখার সময় তাদের রেডিওতে একটা রেডিও সিগন্যাল আসে, যার সাহায্যে সিমন এক লোকের সাথে যোগাযোগ করে, যে নিজেও নিজের বাড়ির বেসমেন্টে লুকিয়েছিল।
কারণ বাইরের পরিস্থিতি ছিল অত্যন্ত খারাপ এবং কিছু মানুষের প্রাণ বাঁচানোর জন্য তাদের পাশের হসপিটালে শিফট করা হচ্ছিল, যাতে মানুষদের এই ভাইরাস থেকে রক্ষা করা যায়। এই সব কিছু জানার পর সিমন তাকে ফেডরিকের নাম্বার দিয়ে তাকে কল করার জন্য অনুরোধ করে সেই লোকটাকে, কিন্তু সেই লোকটি চেষ্টা করার সত্ত্বেও তার যোগাযোগ ফেডরিকের সাথে হতে পারে না। তখন সেই লোকটি আন্দাজে বলে, হয়তো তোমার বাবা ফেডরিক মারা গিয়েছে, কারণ বাইরের পরিস্থিতিতে কোনো মানুষের পক্ষেই বেঁচে থাকা অসম্ভব ছিল। তখনই হঠাৎ করে শহরের কারেন্ট চলে যায়, যার কারণে সিমনের সাথে সেই লোকটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে নিজেই এখন বাংকার থেকে রাসমাসের খেয়াল রাখতে শুরু করে। কিন্তু এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও ফেডরিক ফিরে আসে না। তখন সাহস সঞ্চয় করে সিমন নিজেই বাইরে যাওয়ার চিন্তা করে, কিন্তু সে পিপি কিট পরার পরে বাংকারের গেট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তখনই তার মায়ের মৃত্যুর দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে, যার বয়ে সে আবারও বাংকারের ভেতরে চলে আসে। তার ছোট ভাই রাসমাসও যাচ্ছিল না তার বোন এই বাংকার থেকে বের হোক, কারণ এই ছোট বয়সে সে বুঝতে পেরে গিয়েছিল বাইরে সত্যি খুব বেশি বিপদ রয়েছে। এভাবেই 1 মাস কেটে গিয়েছিল। এই সময় রাসমাসকে খেয়াল রাখতে সিমনের অনেকটাই সমস্যা হচ্ছিল, কিন্তু সে নিজের পক্ষ থেকে একজন ভালো বোন হওয়ার চেষ্টা করছিল এবং রাসমাসের পুরো খেয়াল রাখার চেষ্টা করছিল। পাশাপাশি সিমন বাংকারে থাকা জিনিসপত্রের সম্পর্কে ভালোভাবে জানতে শুরু করে। এই সময় তার হঠাৎ মনে পড়ে যে কিছুদিন আগে রাসমাসের এক অদ্ভুত ধরনের ভাইরাসের কারণে তার শরীর খারাপ হয়ে গিয়েছিল, যার ব্যাপারে কোনো ডাক্তারই কিছু করতে পারছিল না, কিন্তু তার বাবা খুব সহজেই এটির অ্যান্টিডোট বানিয়ে ফেলেছিল। তারপর যখন তার বাবার কোম্পানি অ্যাপেলো এই ভাইরাসটার ব্যাপারে জানতে পারে, তখন তারা এই ভাইরাসটার সমস্ত রিপোর্ট তাদের কোম্পানিতে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়। তো হতে পারে এই বৃষ্টিতে থাকা সেই ভাইরাসটা তার বাবাই তৈরি করেছে। যাই হোক, এইসব করতে করতে প্রায় 6 বছর কেটে যায়, কিন্তু এখনও ফেডরিকের ব্যাপারে সিমন কিছুই জানতে পারেনি। এতদিনে রাসমাসও বড় হয়ে গিয়েছিল, যে কিনা এখন বাইরে খাবারের খোঁজে যাওয়ার চেষ্টা করছিল, কারণ তাদের কাছে মাত্র কয়েকদিনের খাবার অবশিষ্ট ছিল। তার ভাইয়ের কথা শুনে সিমন তো রাজি হয়ে যায়, কিন্তু সে আগে নিজে বাইরের বিপদ পরীক্ষা করে দেখতে চাচ্ছিল। তাই রাতের বেলা রাসমাস ঘুমিয়ে পড়ার পর সিমন আবারও পিপি কিট পরে বাংকারের বাইরে যেতে শুরু করে। বাংকারের সামনে আসতেই তার মায়ের মৃত্যুর দৃশ্য তার চোখে আবারও ভেসে ওঠে, কিন্তু সে যেমন তেমন করে নিজেকে এইবারের মতো করে সামনে নেয় এবং বাংকারের বাইরে চলে যায়, যেখানে দেখা যায় তার মার শরীর এখন কঙ্কালে পরিণত হয়ে গিয়েছে, যার পাশে সে একটি হরিণ দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে সিমন সামনে এগুতে শুরু করে, যেইখানে রাস্তায় প্রচুর গাড়ি পড়েছিল এবং চারিদিকে গাছ জন্মে জঙ্গল হয়ে গিয়েছিল। যাই হোক, এইসবে সিমন মনোযোগ না দিয়ে সে সেই হসপিটালটার দিকে যেতে শুরু করে, যেটা সেই রেডিওর লোকটার কাছ থেকে সে শুনেছিল। কিন্তু সেইখানে অনেকবারই ডাকাডাকি করার পর সিমন সেইখানে কারোরই কোনো সাড়া পায় না। তারপর সিমন যখন সেই হসপিটালটার ভিতরে যেতে শুরু করে, সে দেখতে পায় সেইখানের সব কিছু পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এবং চারিদিকে শুধু মানুষের মৃতদেহ পড়েছিল। তখনই হঠাৎ করে সিমনের সামনে একটি নেকড়ে চলে আসে, যার হাত থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য সিমন গিয়ে সেইখানের একটা রুমের মধ্যে লুকিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সে আবারও সেই বাংকারে ফিরে এসেছিল, যেখানে এসে রাসমাসকে সব কিছু জানিয়ে দেয় যে বাইরের পরিস্থিতি সত্যি অনেক বেশি খারাপ, যদিও তাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বাইরেই বের হতে হবে। তখন রাসমাসও পরের দিন সিমনের সাথে বাইরে গিয়ে বাংকার খোঁজার সিদ্ধান্ত নেয় এবং এইসব প্ল্যান প্রস্তুত করে তারা গিয়ে ঘুমিয়ে পড়ে। তারা যখন ঘুমিয়েছিল, তাদের বাংকারে থাকা অক্সিজেনের মাত্রা অনেক বেশি কমতে শুরু করে, যেই বিষয়ে তাদের দুজনের কেউই বুঝতে পারে না, এবং এক পর্যায়ে সিমন তো কম অক্সিজেনের কারণে জ্ঞানই হারিয়ে ফেলে। কিন্তু ভাগ্যক্রমে সঠিক সময়ের অ্যালার্মের কারণে রাসমাসের জ্ঞান ফিরে এসেছিল। এই কারণে সে সাথে সাথে সিমনকে তুলে ধরে এবং দ্রুত বাংকারের বাইরে যায়। তাদের তাড়া এতটাই ছিল যে তারা পিপি কিট ছাড়াই বাংকারের বাইরে পৌঁছে গিয়েছিল, কিন্তু তারা দেখতে পায় তাদের এখন কোনো সমস্যাই হচ্ছে না। তার অর্থ এটাই ছিল যে এখনও তারা বাইরে স্যুট ছাড়া বাঁচতে পারবে। কিন্তু হঠাৎ করে কিছু লোক এসে তাদের দুজনকে গান পয়েন্ট করে এবং তাদেরকে বন্দি বানিয়ে নেয়। আসলে সেই লোকগুলো সিমনকে আগেই দেখেছিল, এই কারণে সিমন বাংকারের ভিতরে ফিরে আসার পর তারাই সেই অক্সিজেনের সাপ্লাই বন্ধ করে দিয়েছিল, যাতে এই বাংকারের ভিতরে কয়জন রয়েছে তারা জানতে পারে। তাদের উদ্দেশ্য ছিল এটাই যে তারা বাংকারের ভিতরের সব খাবার লুটে নেবে, যার ফলে তারা সিমন ও রাসমাসকে বন্দি করে ফেলে।
তাদের দুজনকে বাংকারের ভেতরের একটি রুমে আটকে রাখে। তারপর তারা সেই বাংকারের খাবার দাবার ও জিনিসপত্র খুঁজতে শুরু করে। কিন্তু যেহেতু সিমন ও রাশমাসেরই খাবার দাবার ফুরিয়ে গিয়েছিল, তাই তারা সেইখানে কিছুই পায় না। তখন তাদের দল নেতা মার্টিন রেগে সিমন ও রাশমাসকে ভেতরেই আটকে রেখে চলে যেতে শুরু করে। তখন সিমন সেই দরজাতে থাকা কাচের উপরে কিছু লেখে এবং মার্টিন দেখতে পায় সিমন লিখেছে। সে জানে তারা খাবার কোথায় পাবে। এতটুকু জানানোর পর সিমন সেইখানে থাকা ট্যাবলেটটি ভেঙে ফেলে, যার ভেতরে বাকি বাংকারগুলোর মানচিত্র ছিল। এটা ভেঙে সিমন এটাই বোঝানোর চেষ্টা করছিল যে এখন মানচিত্রের ম্যাপ তার মাথার মধ্যেই রয়েছে। যদি তারা বাকি বাংকারগুলোর খোঁজ পেতে চায়, তাহলে রাশমাস ও সিমনকে রক্ষা করতে হবে। এখন যেহেতু সিমনই সেই বাংকারের খবরগুলো জানে, তাই মার্টিন সিমনকে দেখে সেই সময়ের কথা মনে পড়তে শুরু করে, যখন একজন নারী তার সাথে প্রতারণা করেছিল। সেই সময় মার্টিন একজন সৈনিক ছিল। যখন ভাইরাসে আক্রান্ত মানুষ অনেক বেড়ে গিয়েছিল, তখন মার্টিন ও সেইখানে থাকা সৈনিকদের একটা ব্রিজের উপরে রাখা হয়েছিল, যাতে শহরের ভিতরে কোনো ভাইরাস আক্রান্ত মানুষ ঢুকতে না পারে। কিন্তু মার্টিন যখন একদিন ব্রিজের উপরে ডিউটি করছিল, তখন একজন নারীকে দেখতে পায়, যে কিনা তার সন্তানকে কোলে করে নিয়ে সেই ব্রিজ পার হতে যাচ্ছিল। তার কোলে তার সন্তানকে মার্টিন যখন দেখতে পায়, তখন তাকে আটকানোর জন্য তার আশেপাশে গুলি করে। কিন্তু সেই নারী কোনোভাবেই ভয় পায় না। সে নিয়মিতই সেই শহরটার দিকে এগুতে শুরু করে। তাই মার্টিন সেই নারীটাকে ছেড়ে দেয়। তার কিছু সময় পর তার বাকি সঙ্গীদের কাছে যাওয়ার পর সে দেখতে পায়, সে যেই নারীটাকে ছেড়ে দিয়েছিল, সে সেইখানে থাকা তার সব সঙ্গীকেই মেরে ফেলেছে, কারণ সেই নারীটা ছিল অনেক বেশি ভাইরাসে আক্রান্ত। এই কথাটি বলার সময় মার্টিনের শেষ সঙ্গীও মারা যায়, যার কারণে মার্টিন অত্যন্ত ভেঙে পড়েছিল এবং তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল যে এই দুনিয়াতে সে বেঁচে থাকার জন্য আর কারোরই উপর বিশ্বাস করবে না। এই সব কিছুই ভাবার পর বর্তমানে মার্টিন এখন সিমনের প্রস্তাবে রাজি হতে মানা করে দেয়। কিন্তু পরবর্তীতে মার্টিনের এক সঙ্গী জানায় যে তাদের কাছে খাদ্যের খুব অভাব, তারা এই কিছু খাদ্য দিয়ে বেশি দিন বাঁচতে পারবে না, যার কারণে মার্টিনকে এখন সিমনের কথা মেনে নিতে হয়। এখন সে সিমন ও রাশমাসকে মুক্ত করে নিজেদের সাথে বাইরে নিয়ে যায়। এখন এতদিন পরে বাইরে আসার পর রাশমাস ও সিমনের কাছে অনেকটাই ভালো লাগছিল। তারপর রাশমাস ও সিমন মার্টিনের কাছ থেকে এটা জানতে পারে যে পৃথিবীতে এখন খাবারের অনেকটাই সংকট দেখা দিয়েছে, যার ফলে মানুষ একে অপরকে মেরে তাদের মাংসই খেতে শুরু করেছে। এটি জানার পর সিমন আর রাশমাসের মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়ে। যাই হোক, তারা যখন হাঁটছিল, তাদের থেকে কিছুটা দূরে তাদের সামনে অন্য একটি দল চলে আসে, যারা মানুষদের খোঁজার জন্য থার্মাল সেন্সরের ড্রোন ব্যবহার করছিল। এই মানুষগুলোই ছিল যারা কিনা মানুষদের মেরে তাদের মাংস খেত, যাদের দেখা মাত্রই মার্টিন সাথে সাথে সিমন ও বাকি সবাইকেই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিয়েছিল, যার ফলে তারা ড্রোনের নজর থেকে বেঁচে যায়। কিন্তু কাছে আরও দুইজন উপস্থিত ছিল, যাদের মধ্যে থেকে একটি মেয়ে দৌড়াতে দৌড়াতে সিমন ও বাকি সবার সামনে চলে এসেছিল। এই কারণে সিমন এখন সেই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করে। এইটা দেখে মার্টিন সিমনকে আটকায়, কিন্তু এখন মার্টিনেরই দলের একটি মেয়ে, যার নাম বিয়েটি, সিমনের সাথে একমত হয়ে সেই মেয়েটিকে বাঁচানোর জন্য যায় এবং তার পেছনে দৌড়াতে থাকে। অন্যদিকে সেই মেয়েটি দৌড়াতে দৌড়াতে একটি ছোট নদীর মধ্যে পড়ে যায় এবং সেই হান্টারের দল এই মেয়েটির দিকে এগিয়ে আসছিল। কিন্তু তার আগে মার্টিন সেইখানে পৌঁছে যায় এবং সেই দুইটা হান্টারকে মেরে ফেলে, কারণ মার্টিনও নিজের দলের সঙ্গ কখনোই ছাড়বে না। কিন্তু পরবর্তীতে সেই মেয়েটিকে মেরে ফেলতে হয়, কারণ মেয়েটি পানিতে পড়ে যাওয়ার কারণে সেই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছিল। তখন গিয়ে সিমন বুঝতে পারে যে এমনিতে মাটিতে থাকলে তাদের কোনো বিপদ হবে না, কিন্তু জমে থাকা বৃষ্টির পানিতেও যদি তাদের পা লাগে, তবে তারা সেই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। এখন সিমন সবাইকে সাথে নিয়ে অন্য বাংকারটার দিকে এগোতে শুরু করে। সেই বাংকারটার কাছে যেতে তাদের একদিন সময় লাগতে পারে, তাই তারা রাতে একটা বাড়িতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তারা জানতে পারে এই বাড়িটা আসলে সেই হান্টারদের এবং সেইখানে কিছু পরিষ্কার পানিও পায়, যা দেখে জিন সাথে সাথে তার অসুস্থ সাথী লিয়ানকে খাওয়ায়। এই সব কিছুই সিমন দেখে তার কাছে অনেকটাই ভালো লাগে। প্রথমে তো সিমন ভাবছিল যে তাদেরকে শুধু সেই বাংকারটা পর্যন্ত পৌঁছে দিবে, কিন্তু এখন সে ভাবে তাদের সাথেই সে থেকে যাবে, কারণ এইখানে মার্টিন ও তার দলের সদস্যরা অনেক ভালো ছিল। এরপরের দিন যখন তারা সামনের দিকে এগুতে শুরু করে, তখন রাশমাসের পা একটি পানি ভরা গর্তের ভিতরে চলে যায়, যা দেখে মার্টিন তাকে সাথে সাথেই গুলি করতে যাচ্ছিল, কিন্তু সিমন তার ভাইকে বাঁচাতে তার সামনে চলে আসে। তারপর সিমন তার ভাইয়ের পায়ের জুতা খুলে তার মোজা চেক করে সবাইকে দেখায়
এবং সবাই দেখতে পায় তার পা পুরোপুরি শুকনা। তখন সবাই বুঝতে পারে রাসমাসের জুতাটা আসলে ওয়াটারপ্রুফ ছিল। এর কারণে মার্টিন থেমে যায় এবং তারা সেই বাংকারটার দিকে যেতে শুরু করে। একটা সময় সেই বাংকারটার কাছে তারা পৌঁছে যায়। এখন সিমন সেই বাংকারটার মধ্যে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই দরজাটা ওপেন করে। তখন তারা তার ভিতরে গিয়ে দেখতে পায় সেই বাংকারের ভিতরে সত্যি অনেক খাবার দাবার ছিল, যার ফলে মার্টিন ও তার দল সেইখানে অনেক বছরই সারভাইভ করে থাকতে পারবে। যা দেখে সবাই অনেক বেশি খুশি হয় এবং অনেক দিন পর তারা তৃপ্তি করে খায়। অন্যদিকে সিমন তার ভাই রাসমাসকে নিয়ে সেইখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, কারণ এখনও সে মার্টিন ও তার দলের উপর পুরোপুরি ভরসা করতে পারছিল না। তার মনে হচ্ছিল তার ভাই ও তাকে এই বুঝি তারা মেরে ফেলবে। তাই সে সব দ্বিধা ভুলে মার্টিনের সাথে কথা বলতে চলে যায়। কিন্তু এখন মার্টিন সিমনকে অনেক সুন্দর করে বোঝাতে শুরু করে যে সিমন 6 বছর ধরে সেই বাংকারটার ভিতরে ছিল, যার কারণে সে বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতো না। মার্টিন আসলে অনেক ভালো মানুষই ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিটা এমনই ছিল যে কারোর উপর কোনো ভরসা করা যাচ্ছিল না। তাই আপাতত সিমন তার কথা পাত্তা না দিয়ে ভেতরে চলে যায় এবং সে সেইখানে একটা ফোন চার্জ হতে দেখতে পায়, যাতে তার ও রাসমাসের ছোটোবেলার ছবি লাগানো ছিল। সেই ফোনটি আসলে সিমনের বাবা ফেডরিকের ছিল, যিনি পুরনো বাংকার থেকে বেরিয়ে কিছু সময় এই বাংকারে থেকেছিল। যখনই সিমন এই ফোনটাকে দেখতে পায় সে সাথে সাথে তার ভাইকে নিয়ে সেই ফোনটা দেখতে শুরু করে। তখনই সেই ফোনের ভেতরে তার বাবার একটা ভিডিও দেখতে পায়। তখন তারা দুইজন জানতে পারে যে তার বাবাকে এই বৃষ্টির ভাইরাসের অ্যান্টিডোট বানানোর জন্য সুইডেনের একটা হেডকোয়ার্টারে রেখে নেওয়া হয়েছিল। এখন যখন এই বিষয়ে সিমন জানতে পারে তখন সে রাসমাসের সাথে সুইডেনের সেই হেডকোয়ার্টারে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ হতে পারে যে তার বাবা এখনও বেঁচে আছে। এই ব্যাপারে সিমন মার্টিনকেও জানিয়ে দিয়েছিল। এইখানে সিমন ভেবেছিল মার্টিন হয়তো তাকে সাহায্য করবে, কিন্তু মার্টিন তাকে সাফ মানা করে দেয়, কারণ এই বাংকারে যতটুকু খাবার ছিল এই খাবার দিয়ে তারা কিছু বছর অনায়াসে সারভাইভ করতে পারবে এবং এর ভিতরে থাকলে কোনো হান্টারই তাদেরকে আক্রমণ করতে পারবে না। মার্টিনের মানা করার একটাই কারণ ছিল, কারণ সুইডেনের সেই হেডকোয়ার্টারে যাওয়ার জন্য তাদের সবাইকে শহরের মাঝখান দিয়ে একটা ছোটো পথ দিয়ে যেতে হবে। সেই শহরের মধ্যে ছিল শত শত হান্টার, তাদের একটি ব্রিজও পার হতে হতো, যা ছিল অত্যন্ত বিপজ্জনক। এই কারণে মার্টিনও এখন সিমনকে সেইখানে যাওয়ার নিষেধ করে, কারণ এমনিতেও ফেডরিকের সেই ভিডিওটি 6 বছর পুরনো ছিল। এখন হয়তো সে কোনো হান্টারের হাতে পড়ে মারা গিয়েছে। আর তাছাড়া সে যদি অ্যান্টিডোট বানাতে সফল হতো তবে মার্টিন কোথাও না কোথাও এই খবরটা জানতে পারত, কিন্তু তার কাছে এখন পর্যন্ত এরকম কোনোই খবর আসেনি। কিন্তু এখনও সিমন তার কোনো কথাই শুনে না এবং কয়েকদিনের খাবার দাবার নিয়ে সেইখান থেকে বেরিয়ে পড়ে। তখন বিয়েটি ও জিন ও লিয়া তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ সিমন তাদের সবাইকে সাহায্য করেছে, যার প্রতিদানই তারা দিতে চাচ্ছিল। এই বাংকারে না আসলে হয়তো লিয়া আর বাঁচত না। তাছাড়া এক সময় মার্টিন ও প্রেতিক নিজেরাও লিয়া, জিন ও বিটিকে মেরে ফেলতে চেয়েছিল। আসলে সেই সময় তারা দুইজন এই তিনজনকে চিনত না এবং এই তিনজন এক দলে ছিল। তখন মার্টিন ও প্রেতিক তাদের তিনজনকে লুটপাট করার উদ্দেশ্যে আটকে ছিল। তাদের দুইজনের হাত থেকে বাঁচার জন্য তারা একটা চিন্তা করে। তারা বলে মার্টিনকে তাদের আস্তানায় নিয়ে যাবে, যেখানে তারা বেশ কিছুদিনের খাবার দাবার জমিয়ে রেখেছিল। এখন এই বিষয়টি যখন মার্টিন জানতে পারে তখন তাদেরকে ছেড়ে দেয় এবং তাদেরকে তাদের আস্তানায় নিয়ে যাওয়ার জন্য বলে। যখন তারা তাদের আস্তানায় যায় তখন সবাই মিলে এক জায়গার মধ্যে বসে গল্প করতে শুরু করে, যেখানে তাদের সবারই গল্প করতে ভালো লাগছিল। এর কারণেই তখন রাতের বেলা বিটি মার্টিনকে একটা প্রস্তাব দেয়। প্রস্তাবে বলেছিল যে তারা সবাই একসাথে থাকবে এবং সেই দলের নেতা থাকবে মার্টিন, যেখানে মার্টিন তাদেরকে নিরাপদে রাখবে এবং তারা সবাই মার্টিনের নির্দেশ মেনে চলবে। মার্টিন এতে রাজি হয়ে গিয়েছিল। তখন থেকেই তারা সবাই একসাথে আছে। বর্তমান সময়ে সিমন ও রাসমাস, জিন, লিয়া ও বিউটি তাদের পেছনে আসার বিষয়টা জানতো না। এই কারণেই সিমন সামনে এগোতে এগোতে অনেক দ্রুতই সেই শহরটার কাছে পৌঁছে যায়, যেইখানের পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ ছিল এবং সেইখানকার দৃশ্য দেখে বোঝা যাচ্ছিল যে এই ভাইরাসযুক্ত বৃষ্টির কারণে মানবজাতির কত বড় ক্ষতি হয়েছে। যাই হোক, এখন তারা পথে একটি বাস দেখতে পায়, যার সামনে পথ আটকে রেখেছিল এবং কোথাও না কোথাও তারা দুজন অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। এই কারণে তারা সিদ্ধান্ত নেয় সেই বাসটার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নেবে। তারা যখন সেই বাসটার মধ্যে বসেছিল তখন তারা বাইরে কিছু মানুষের আওয়াজ শুনতে পায়। তারপর তারা সাথে সাথে সেই বাসটার মধ্যে একদম শান্ত হয়ে বসে পড়ে। কিন্তু তারা প্রাণে বেঁচে যায় যখন তারা দেখে সেই মানুষগুলা অন্য কেউ না, সেইগুলা হচ্ছে বিউটি, জিন আর লিয়া। তাদেরকে দেখে সিমনের এখন ভীষণ ভালো লাগে
কিন্তু সিমন তাদেরকে বলে সেই বাংকারে ফিরে যেতে, যাতে তারা তাদের জীবনটাকে একটু ভালোভাবে কাটাতে পারে। কিন্তু সেই তিনজন বলে যে আমরা তোমাকে সাহায্য করব। যাই হোক, এখন তারা তিনজন কাছের একটি জায়গাতে গিয়ে সেইখানে তারা খাবার খেতে শুরু করে। কিন্তু তখনই তাদের সামনে কিছু হান্টার চলে আসে, যার কারণে তাদের তৎক্ষণাৎ সেইখান থেকে বের হতে হয়। কিন্তু সিমন তখন তাদের দল থেকে আলাদা হয়ে গিয়েছিল। সে দৌড়াতে দৌড়াতে রাস্তার মধ্যে তার কাটা দিয়ে বেড়া দেওয়া একটা জায়গায় যায় এবং সেইখানে কিছু পোস্টার লাগানো দেখতে পায়। সেই পোস্টারে আসলে মানুষ নিখোঁজ হওয়ার কথা লেখা ছিল। তখনই সিমন উল্টো পাশে একটা বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এখন যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, তাই সিমন সেই বাচ্চাটাকে নিয়ে সাথে সাথে কাছেরই একটা ভবনের ভিতরে চলে যায়। তখন সিমন দেখতে পায় সেই বাচ্চাটা নিজের ক্ষুধা মেটানোর জন্য পেইন কিলার খাচ্ছিল। এটি দেখে সিমন সাথে সাথে নিজের কাছ থেকে কিছু খাবার বের করে তাকে দেয় এবং তখনই সেইখানে বাচ্চাটির বাবা চলে আসে। এখন সিমনকে তাকে সাহায্য করতে দেখে তার বাবা সেইখানে কেঁদে ফেলে। সে মন থেকে সিমনকে ধন্যবাদ জানায়। সাথে সে সিমনকে যত দ্রুত সম্ভব শহর থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে, কারণ শহরে সত্যিই খুব বিপজ্জনক হান্টাররা বসবাস করছিল। যদি তার বাচ্চার চিকিৎসা না চলতো তাহলে সে অনেক আগেই এই শহর থেকে চলে যেত। আসলে সেই শহরের একজন ডাক্তার উপস্থিত ছিল, যা মানুষদের চিকিৎসা করে দিত। এই সব কিছুই জানার পর সিমন তাদেরকে কিছু খাবার দেয়, যাতে তারা কিছুদিন খাবার খেয়ে সার্ভাইভ করতে পারে। তখন সিমন এইটাও বলে যে তার বাচ্চার শরীর ভালো হওয়ার পর যাতে তারা এই শহর ছেড়ে দেয়। তখন সেই লোকটা সিমনকে ধন্যবাদ জানায় এবং তারা সেইখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু যখন সেই লোকটা আর তার বাচ্চা বাইরে যায়, সাথে সাথে তাদেরকে অনেক লোকেরা এসে ঘিরে ফেলে, যার কারণ ছিল সেই বাচ্চাটার হাতে থাকা খাবার। সেইখানে থাকা সব মানুষজনই সেই বাচ্চাটার হাতে থাকা খাবারের উপরে লুটে পড়ে এবং তারা বাবা ছেলেকে সেইখানেই মেরে ফেলে। এইটি দেখে সিমন তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এখন সে কোনো মতে সাথে সাথে সেইখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে সে একটা বেকারির ভিতরে চলে আসে। তখন সেইখানে তার বাকি সমস্ত সঙ্গীরা উপস্থিত ছিল। তারা যখন সেইখানে কথা বলছিল, ঠিক তখনই সেইখানে একটা হান্টার চলে আসে, যে রাসমাসকে সাথে সাথে বন্দি বানিয়ে ফেলে। সে সবাইকে বলে রাসমাসকে সে ছাড়বে, যার বদলে তাদের সবাইকে তাদের কাছে থাকা সব খাবার তাকে দিয়ে দিতে হবে। কিন্তু তখনই সেই লোকটার পিছন থেকে মার্টিন ও প্রতীক চলে আসে এবং সেই লোকটিকে বন্দি বানিয়ে ফেলে, যার ফলে রাসমাসের জীবন বেঁচে গিয়েছিল। তাদের দেখে বিউটি ও বাকি সবাই অনেক বেশি খুশি হয়। তাদের সবার কোথাও না কোথাও আশা ছিল যে প্রতীক ও মার্টিন হয়তো তাদের পিছন পিছন আসবে। কিন্তু আসলে বিউটি সেইখান থেকে চলে যাওয়ার পর মার্টিনের মন ঠিক ছিল না, কারণ সে বিউটিকে ভালোবাসত। যাই হোক, আপাতত সেই লোকটি নিজের প্রাণ বাঁচানোর জন্য রাসমাসকে ছুরির আঘাত করে সেইখান থেকে পালিয়ে যেতে শুরু করে। তখন সবাই রাসমাসকেই সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সিমন কাছে থাকা একটা বাংকারের কথা জানায়, যেখানে রাসমাসকে চিকিৎসা করা যেতে পারে। এই কারণে সাথে সাথে রাসমাসকে একটি শপিং কার্টে করে সেই বাংকারের দিকে যেতে শুরু করে। কিন্তু সেইখানে গিয়ে তাদের তো পুরোপুরি হুশই উড়ে যায়, কারণ সেই বাংকারের দরজা আগে থেকেই ভাঙা ছিল এবং ভিতরের সব জিনিসপত্র ও খাবার দাবার নষ্ট হয়ে গিয়েছিল। তখন রাসমাসের রক্তপাত বন্ধ করার জন্য আপাতত মার্টিন তার উপরে ডেক টেপ লাগিয়ে দেয়। এখন রাসমাস একটু ঘুমিয়ে পড়ে। তারপর মার্টিন সিমনের সাথে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে সিমন মার্টিনকে একটা লোকেশন দেখায়। সেটি আসলে একটা দেওয়াল ছিল, যা আগে এই শহরের সীমান্তরে ছিল না, কিন্তু সম্ভবত এটি বৃষ্টির ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর বানানো হয়েছে। যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই দেওয়ালের ভেতরে থাকা এলাকাটি কোয়ারেন্টাইন করা হয়েছে। যদি তাদের প্রাণ বাঁচাতে হয় তাহলে এই কোয়ারেন্টাইন জোনের বাইরে যেতে হবে। এখন এই বিষয়টি জেনের ও সিমনের অনেক বেশি অদ্ভুত লাগে, কিন্তু কোথাও না কোথাও কথাটি সত্যি মনে হচ্ছিল। তখন তারা একটা প্ল্যান করে এবং এই প্ল্যানে সবাই রাজি হয়। কিন্তু তার আগে সিমনকে তার ভাই রাসমাসকে বাঁচাতে হবে, সাথে নিজের বাবাকে খুঁজতে হবে। যাই হোক, আপাতত নিজের ভাইকে বাঁচানোর জন্য সে পাশের সেই ডাক্তারটার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার বাড়িটা ছিল একটা ব্রিজের ওই পারে। কিন্তু সেই ব্রিজে যাওয়ার অনেক ঝুঁকি ছিল, কারণ সেই ব্রিজটার আশেপাশে অনেক হান্টার ছিল। কিন্তু তখনই তারা একটা পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী সিমন দৌড়াতে দৌড়াতে সেই ব্রিজটার কাছে যায়। তখন সেইখানে থাকা হান্টাররা সিমনকে তাদের ড্রোনের মাধ্যমে দেখতে পায়। তারপর সবাই লেগে পড়ে সিমনের পেছনে। এখন সিমন দৌড়াতে দৌড়াতে তাদের সবাইকে কারখানার ভিতরে নিয়ে যায়। যখনই হান্টাররা সেই কারখানার ভিতরে ঢুকে, তখনই মার্টিন ও বাকি সবাই মিলে তাদেরকে গান পয়েন্টে এনে ফেলে। সেইখানে মার্টিন সেই হান্টারদের কাছ থেকে তাদের অন্য সঙ্গীদের ব্যাপারে জানতে চেয়েছিল, কিন্তু সেই হান্টাররা মার্টিনকে কিছুই জানায় না।
এখন এইটা দেখে মার্টিন তাদেরকে মেরে ফেলতে চাচ্ছিল, যেটা সিমনের কাছে আবার ভালো লাগছিল না, কারণ সে চাচ্ছিল মার্টিন যাতে কারোর প্রাণ না নেই। কারণ এইখানে সিমন মানবতার ফিরিওয়ালা হতে চাচ্ছিল, যাতে বাকিদের এবং তাদের মধ্যে ভালো মন্দের পার্থক্য বজায় থাকে। কিন্তু মার্টিন তার কোনো কথাই শুনছিল না। তখনই জিন সেইখানে শিকারীদের মধ্যে একজনের হাতে একটি ট্যাটু দেখতে পায়, যা দেখে সে সাথে সাথে মার্টিনকে তাদের মেরে ফেলতে বলে এবং সে নিজে সেইখান থেকে পালিয়ে যায়, যার কারণ সেইখানে থাকা কেউ বুঝতে পারেনি। যাই হোক, আপাতত মার্টিন বাকি সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছিল এবং সবাই বাইরে যেতেই 3টি গুলির আওয়াজ শুনতে পায় এবং কিছুক্ষণ পরে মার্টিন সেইখান থেকে বেরিয়ে আসে, যার ফলে সবাই বুঝতে পারে মার্টিন আসলে তাদের মেরে ফেলেছে। কিন্তু মার্টিন আপাতত সবাইকে বিষয়টিতে পাত্তা না দিতে বলে এবং শিকারীদের গাড়িতে গিয়ে বসতে বলে, কারণ দ্রুতই সেইখানে আরও শিকারী চলে আসতে পারে। এখন তারা সেই গাড়িটি দিয়ে বৃষ্টি পার হয়ে ডাক্তারের বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু গাড়ির ভিতরে মার্টিনের এরকম ভয়ানক রূপটার উপরে সবারই মন খারাপ ছিল। কিন্তু সবচেয়ে বেশি মন খারাপ ছিল জিনের, এবং সেইখানে সেই ট্যাটুওয়ালা লোকটির কথাই ভাবছিল, যার সাথে গল্পটি আমাদেরকে অতীতে নিয়ে যায়। কয়েক বছর আগে কোনো মতে যখন জিন সেই ভাইরাসযুক্ত বৃষ্টি থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু খাবার ও পানির অভাবের কারণে দ্রুতই তার প্রাণ হারাতে হতো। সেই সময় সে হাঁটতে হাঁটতে কোনো মতে একটা বাড়ির কাছে গিয়ে পৌঁছায় এবং সেইখানে আসতে সে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু তখনই সেইখানে একটি ছোট বাচ্চা মেয়ে আসে। তখন সেই মেয়েটি তাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। সেই বাড়িটাতে তার পুরো পরিবারই উপস্থিত ছিল, যারা জিমকে অনেক ভালো ভালো খাবার খাওয়ায় এবং জিমকে তাদের সাথে থাকার প্রস্তাব দেয়। এরকম ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচার জন্য জিমও সাথে সাথে রাজি হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে তারা বাইরে থেকে কিছু হান্টারদের গাড়ির শব্দ শুনতে, যা শোনার পর সেই মেয়েটির বাবা সাথে সাথে জিন ও মেয়েটিকে পাশের একটা ডিনের নিচে লুকিয়ে দেয়। কিন্তু ততক্ষণে সেই হান্টাররা তার স্ত্রীকে মেরে ফেলেছিল এবং তারা সেই লোকটি পর্যন্তও পৌঁছে গিয়েছিল। তারপর তাকেও মেরে ফেলে। সেই শিকারীদের মধ্যেই একজনের হাতে এরকম ট্যাটু ছিল। যে পরিবার জিমকে সাহায্য করেছে সেই পরিবারকেই কিনা সেই ট্যাটুওয়ালা লোকরা মেরে ফেলেছিল। এখানে নিজের বাবা মার মৃত্যু দেখে সেই মেয়েটা চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু জিন কোনো মতে তার মুখের উপরে হাত রেখে তাকে শান্ত করায়। তারপর সেই হান্টাররা যখন সেইখান থেকে চলে যায়, তখন জিন সেই মেয়েটার মুখ থেকে হাত সরায়। তখন জিন বুঝতে পারে সেই মেয়েটির মুখ ও নাকের মধ্যে হাত রাখার কারণে সেই মেয়েটা আর শ্বাস নিতে পারে না, যার কারণে সে সেইখানেই মারা গিয়েছিল। তখন সে নিজেকে সামনে সেই পরিবারদের জন্য একটা কবর তৈরি করে। এখন তার জীবনের উপর তার অনেক ঘৃণা হতে শুরু করে। সে নিজেকে শেষ করে দিতে চাচ্ছিল, কিন্তু সেই সময় সেইখানে লিয়া ও বিউটি চলে এসেছিল, যারা তাকে নিজেদের দলের অন্তর্ভুক্ত করে নেয়। বর্তমান সময়ে এই সমস্ত কথা ভেবেই তার মনটা অনেক খারাপ ছিল। যাই হোক, এখন কিছুক্ষণ পর সবাই সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সেই ডাক্তারটার বাড়ি ছিল, কিন্তু সেইখানে অনেক বাড়ি থাকার কারণে সেই ডাক্তারটার বাড়ি খুঁজে পাওয়া অনেক কঠিন ছিল। তখনই একটা ড্রেনের সাহায্যে তারা কোনোভাবে তার বাড়িটা খুঁজে পেয়ে যায়। কিন্তু ডাক্তারের বাড়ির বাইরে যাওয়ার পরই সেই ডাক্তারটা তাদের সবাইকে গান পয়েন্টে করে নেয়। তখন কোনোভাবে সিমন তাকে শান্ত করে এবং রাশমাসের অবস্থা তাকে দেখায়। তখন সেই ডাক্তারটা বুঝতে পারে তারা সবাই অসহায়। তখন সাথে সাথে রাশমাসের সাথে বাকি সবাইকে তাদের ঘরের ভিতরে নিয়ে যায়। রাশমাসের ক্ষতের উপরে সেলাই করে এবং কিছু ওষুধ লাগিয়ে দেয়, যার ফলে রাশমাসের অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো হতে শুরু করে। তখন সিমন সেই ডাক্তারটার সাথে কথা বলে জানতে পারে যে তার স্বামী এবং 2টা মেয়ে ছিল, যারা কিনা সেই ভাইরাসজনিত বৃষ্টিটার মধ্যে পড়ে মারা গিয়েছে। তারপর থেকেই সে একা, এবং যে কিনা তার কাছে সাহায্য চেতে আসে সে সবাইকেই সাহায্য করে। এইটা শুনে সিমনও তার বাবা ফেডরিকের কথা তাকে বলে, যা শোনার পর সেই ডাক্তারটা কিছুক্ষণের জন্য স্থির হয়ে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে রাশমাস ও সিমন দুজনকেই নিজের বাড়ির কাছে থাকা একটা বাংকারের কাছে নিয়ে যায়, যা দেখতে সিমনের আগের বাংকারটার মতোই ছিল। এর মানে ডাক্তারও ফেডরিকের কোম্পানিতে কাজ করত। যাই হোক, ভিতরে যাওয়ার পর সে রাশমাসকে দ্রুত সুস্থ করার জন্য একটা ইনজেকশন পুশ করে, কিন্তু তার আগে তার কাছ থেকে ফেডরিকের সম্পর্কে জানার চেষ্টা করে। এইখানে অবাক করে দিয়ে ডাক্তার তাকে জানায় যে ফেডরিকের ব্যাপারে সে কিছুই জানে না এবং সে এরকম কোনো ব্যক্তিকেই চিনে না। এটি শুনেতে সিমন অনেকটাই অবাক হয়ে যায়, কারণ তার বাবা ছিল অ্যাপোলো কোম্পানির অনেক পুরনো একজন বিজ্ঞানী এবং সেই কোম্পানির সবাই তাকে ভালোভাবেই চিনত। তখন সিমন ডাক্তারকে জোর দিতে থাকে এবং তার কাছ থেকে সব সত্য জানার চেষ্টা করে। এখন ডাক্তার সত্যিটা স্বীকার করে এবং বলে যে সে ফেডরিককে ভীষণ ঘৃণা করে, কারণ তারই একটা এক্সপেরিমেন্টের কারণে এই ভাইরাসযুক্ত বৃষ্টি হয়, যার পর এই বৃষ্টির কবলে পড়ে তার স্বামী ও তার 2টা মেয়ে মারা গিয়েছিল।
তাই রাশমাস ও সিমনকে এই বাংকারে নিয়ে এসেছে যাতে তাদেরকে সে মারতে পারে। এটি শুনে তো সিমন পুরোপুরি হতভম্ব হয়ে যায়। অন্যদিকে মার্টিন ও বাকি সবাই যখন কথাবার্তা বলছিল তখনই তারা বাইরে থেকে কিছু হান্টারদের গাড়ির আওয়াজ শুনতে পায়, যারা সেই একই শিকারী ছিল যারা মার্টিনদের উপর আক্রমণ করেছিল। তখন সিমনের কথায় মার্টিন তাদের জীবিত ছেড়ে দেয়। এখন এটি দেখে জিম সাথে সাথে বন্দুক নিয়ে সেই ট্যাটুওয়ালা লোকটিকে মেরে ফেলে, যা দেখে বাকি সব হান্টাররা জিমকেও গান পয়েন্টে এনে নেয়। মার্টিন যখন তাদের উপর গুলি চালাতে যাচ্ছিল তার আগে প্লেটিক তাকে থামিয়ে দেয়, কারণ এখন তাদের সংখ্যা ছিল অনেক কম কিন্তু হান্টারদের সংখ্যা ছিল অনেক বেশি। এই কারণেই তারা পরবর্তীতে জিমকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। এইটা শুনে মার্টিন রাজি হয়ে যায়। তারপর মার্টিন ও প্লেটিক সিমন ও রাশমাসকে খুঁজতে শুরু করে। তারপর প্লেটিক ও মার্টিনও সেইখানে থাকা বাংকারটা দেখতে পায়। তখন সেই বাংকারটার ভিতরে দেখা যায় যে সিমন কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে সেই ডাক্তারটাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু ডাক্তার তার কোনো কথাই শুনছিল না। তাই তখন প্লেটিক সাথে সাথেই গুলি করে তাকে মেরে ফেলে। এরপর তারা আবারও কোনো নিরাপদ জায়গার খুঁজে বেরিয়ে যায়। সেই পথে যাওয়ার সময় প্লেটিকের মার্টিনের ওপর বেশ রাগ হচ্ছিল, কারণ সে সেদিন সেই শিকারীদের ছেড়ে দিয়েছিল। সে যদি এমনটা না করতো তবে জিন তাদের সাথে থাকতো। এখানে মার্টিনেরও অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু সে প্লেটিকের সামনে সেই বিষয়টা প্রকাশ করে না। রাতের বেলা মার্টিন যখন একা ছিল তখন তার কাছে সিমন আসে, কারণ সে যদি সেই হান্টারদের ছেড়ে দেওয়ার কথা না বলতো মার্টিন হয়তো তাদেরকে মেরে ফেলতো আর জিনও তাদের কাছে থাকতো। কিন্তু এখানে মার্টিন ছিল অনেক ভালো মানুষ, তাই সে সিমনকে ক্ষমা করে দেয় এবং দুইজনে সিদ্ধান্ত নেয় যে তারা সামনে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। যাই হোক, এর পরের দিন যখন তারা সবাই জঙ্গলের পথ ধরে এগোচ্ছিল এবং জিমকে খোঁজার চেষ্টা করছিল তখনই হঠাৎ আকাশের মধ্যে মেঘ জমতে শুরু করে। এখন সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ এই মেঘের কবলে পড়লে তো তারা সবাই মারা যাবে। কিন্তু এই জঙ্গলের ভিতরে এরকম কোনো জায়গায় ছিল না যে তারা আশ্রয় নিতে পারবে। কিন্তু মার্টিন তো এমনটা হতে দিতে পারে না। যেমন তেমন করে সে একটি ম্যানশন খুঁজে বের করে, যার ভেতরে গিয়ে তারা নিজেদের প্রাণ বাঁচাতে পারত। কিন্তু তারা যখন সেইখানে পৌঁছায় তখনই কিছু লোক এসে তাদেরকে ঘিরে ফেলে। এইখানে মার্টিন তাদেরকে বন্দুকের বই দেখায়, কিন্তু দেখা যায় এখানে তারা কোনো বই পাচ্ছে না এবং তারা ক্রমশই তাদের দিকে এগিয়ে আসছিল, যার ফলে এইখানে সবাই আরও বেশি বই পেয়ে যায়। কিন্তু এখন তারা কি করবে এবং তাদের কি হবে? আর তারা কি কখনো জিমকে খুঁজে পাবে? আর সিমনি কি তার বাবাকে খুঁজে পাবে? এই সব প্রশ্নের উত্তরই আমরা জানতে পারবো এই ভিডিওর পার্ট 2-তে। যদি এইটাতে ভালো রেসপন্স পাওয়া যায় তাহলে আমরা পার্ট 2 তাড়াতাড়ি নিয়ে আসবো, আর না হলে আমাদেরকে অন্য কিছু ট্রাই করতে হবে। তো কমেন্টে জানিয়ে দেন এটা আপনাদের কাছে কীরকম লেগেছে আর আপনারা কি এইটার পার্ট 2 চান। তো ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পেজটাকে ফলো করে দিন। পার্ট 2 আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।